বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনলাইন এডিটিং এবং অনুষ্ঠান পরিচালনা করছেন। অনলাইন এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার সস্ত্রীক এখন কক্সবাজার তারা আর কি বিবাহ পর্ববর্তী বেড়ানোর জন্য গিয়েছেন। সেখান থেকেই আর কি অনুষ্ঠানটি অনলাইন এডিটিং এবং পরিচালনা করছেন। আমাদের অনলাইন নিউজ পোর্টাল দি ডেইলি ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, ইউটিউব newsstar.tv। আপনারা দেশ বিদেশের যারা আমার এই অনুষ্ঠান দেখেন, আমার পূর্বের দি ডেইলি নিউজ স্টার ইউটিউব চ্যানেলটি গুগল কর্তৃক আর কি এটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে উইদাউট কারণে। আমি আপিল আবেদন করেছি যাতে করে আমার এই চ্যানেলটি ফিরে পাই। বর্তমান আমার যেটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এস আলী গোলদার, ইউটিউব চ্যানেল NSTV SA গোলদার, আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার প্রোগ্রাম দেখবেন। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের একজন মুক্তিযোদ্ধা। সৌভাগ্যক্রমে আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটি হওয়ার সুবাদে যেখান থেকে ওয়ারফিল্ডের দূরত্ব ছিল 2.5 কিলোমিটার, যেই জীবন গাছের নিচ দিয়ে 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে এবং নালার মধ্য দিয়ে আমরা ওই যে 450 বাংকার, এখানে এসেই মুক্তিযুদ্ধটা করেছি। আমার সেক্টরটা ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জু সাহেব। গাছে উঠে দেখার সময় শব্দ দূষণে আমার এই বাম কানটা নষ্ট হয়, এখনো নষ্ট। কোনো দানবীর যদি দান করেন আমি আমার চিকিৎসাটা করাইতে পারি। আজকের এখানে ডেইলি ভিউজের নিয়মিত অনুষ্ঠানের সাথে যে আমি যখন 2001 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, তখন আর কি আমার এই ছবিটি টেক করেন আমেরিকান একজন জার্নালিস্ট। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018 বইটিতে 1971 সালের 9 মাসের আমার কৃত মুক্তিযুদ্ধের 2000 মিনিট এবং সর্বমোট 20,087 মিনিটের উইন্ডো প্রিন্ট এই বইটিতে। বইটির মূল্য 500 টাকা। এটা যারা জার্নালিজম, ম্যাস কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল রিলেশনের ওপর লেখাপড়াটা করেন তাদের উপযোগী করেই আর কি বইটা লেখা। বইটার প্রিফেস লিখেছেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর আবু সাইদ স্যার। বইটির মূল্য 500 টাকা। আমার মোবাইল নম্বরে টাকা পাঠিয়ে দিলে বিনা মাসুলে বই পৌঁছে দেওয়া হয়। www.dailynewsstar.com। 2001 সালে যখন আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, তখন আর কি ওখানে সাংবাদিকতা, আইন, ভিসা বিভিন্ন রকমের জটিলতায় পড়ি। তারপর 2001 আমেরিকা ভ্রমণ শেষে দেশে এসে আর কি এই বইটি এইটা আমি প্রকাশ করি এবং 2008 সালে বইমেলায় প্রকাশিত হয়। বইটির মূল্য 300 টাকা, বিনা মাসুলে পৌঁছে দিয়ে থাকি। কেউ যদি এই যে আমার নম্বরে বিকাশ করেন 2টি বইয়ের জন্যই আর কি, তাহলে বইটি পৌঁছায় দিই। সাংবাদিকতা প্রকাশনা আইন 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইন সম্বলিত বইটির মূল্য 300 টাকা। আমি ওই 1971 সালে 265 দিন মুক্তিযুদ্ধ করেছি। আমাদের ওই স্লোগানটা ছিল তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 7 ডিসেম্বর 1971 যশোর জেলাটা স্বাধীন হয়। অতঃপর চূড়ান্ত বিজয়ের দিন 16 ডিসেম্বর যখন
আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে, এখন যেটা সাবেক বেনাপোল পোর্ট থানা, এবং এই যে স্থলবন্দরের 18 নম্বর হোয়াইট হাউসের উত্তর দিকে আমার বাড়িটা বেনাপোল সিটি, যেখানটায় হোটেল বেনাপোল আবাসিক, গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার বাড়ি কবরস্থান এবং গোলদাস সিটি। আমাদের এখানটাই আর কি আমাদের 5 ভাইয়ের এখানে 20টির মতো ভবন আছে। আমরা এখান থেকে প্রায় 3 লক্ষ টাকা হাউস রেন্ট গেইন করি। আমার অংশেও প্রায় লক্ষাধিক টাকা আমি হাউস রেন্ট গেইন করে থাকি আর কি। আমি ইতিপূর্বে আর কি যখন 1996 সালে এই যে সংবিধান, দেশ, গণতন্ত্র রক্ষার্থে একটি ভোট হয়, যার সংসদের মেয়াদ ছিল 14 দিন, ওই ভোটেই আর কি আমি যেহেতু 1987 সাল হতে আর কি ডেমোক্রেটিক বাংলাদেশের এই প্রেসিডেন্ট, আমি এই যে এরশাদ বিরোধী আন্দোলন থেকে গণতন্ত্র, স্বৈরতন্ত্র, নির্বাচন, এই আমাদের দেশের যেটা আত্মকেন্দ্রিক ফ্যাসিজম, ব্যক্তি স্বৈরাচার, রাজনৈতিক স্বৈরাচার, দল পরিচালনার স্বৈরাচার, সরকার পরিচালনার স্বৈরাচার, গণতন্ত্র, এই যে যেটা মধ্যপ্রাচ্যের ক্যালিফ ডেমোক্রেসি অর্থাৎ খলিফাতান্ত্রিক গণতন্ত্র, মাদার অফ ডেমোক্রেসির দেশ, যার লিখিত সংবিধান নাই, গ্রেট ব্রিটেনের গণতন্ত্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার গণতন্ত্র দেখার জন্য, বোঝার জন্য, শেখার জন্য 2001 হতে এই পর্যন্ত আমি আমেরিকাতে গিয়েছি একাধিকবার। এছাড়াও গ্রেট ব্রিটেন, চাইনা, দক্ষিণ কোরিয়া, ভারত সহ সার্ক কান্ট্রি এবং আরো অনেক দেশ ভ্রমণ করেছি, কিন্তু পৃথিবীর কোথাও কোনো দেশে দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার এবং সরকার পরিচালনাকালীন যার সেই আগের পদে আঁকড়ে থাকা, যা খুশি তা বলা, যা খুশি বাজেটের মাধ্যমে খরচ করা। একমাত্রই এটা আমাদের দেশেই সম্ভব হয়, যে আমাদের এখানটায় আর কি যার একটা মন্ত্রী পদমর্যাদা হতে গেলে, সচিব পদমর্যাদা হতে গেলে অভিজ্ঞতা লাগে না, বয়স লাগে না, লেখাপড়া লাগে না, কোনো কিছুটাই লাগে না আর কি। যেরকমটা ভাবে এখানে আবার এই যে মন্ত্রী পদমর্যাদায়, সচিব পদমর্যাদায় যোগদান করার পরে আবার স্বঘোষিত হয়ে এখন যেরকম অন্তর্বর্তীকালীন সরকারের এখন উপদেষ্টা হয়েছেন, যিনি মাননীয় প্রধান উপদেষ্টার এই সচিব ছিলেন, প্রেস সচিব, সেখান থেকেই আর কি মাস্টার মাইন্ড যাকে বলা হচ্ছে, তিনি একজন স্বঘোষিত একটি উপদেষ্টা আর কি, কিন্তু তার কোনো দপ্তরটা নাই। এটা আমাদের এই দেশেই একমাত্র সম্ভব হয়, আর যা খুশি তা বলা যায়। যেমন দেবপ্রিয় বাবু বলছেন সুদ, ঘুষ, তারপরে বাজেট ইত্যাদি আর কি নিয়মতান্ত্রিকে আনার জন্য 75,000 কোটি টাকা দরকার। তাহলে এই যে পদ্মা ব্রিজ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপরে হচ্ছে এই কর্ণফুলী টানেল, এইরকম যে বৃহৎ মেট্রো রেল, যে বৃহৎ 4টি কর্মকাণ্ড হয়েছে, তার মোট বাজেট 64,000 কোটি টাকা। আর দেবপ্রিয় বাবু বলছেন ঠিকঠাক করে এই দেশটায় সুন্দর কাজ করতে গেলে টাকা দরকার 75,000 কোটি টাকা দপ্তর চালানোর জন্য, শৃঙ্খলার জন্য। তো এই জায়গাটাই আর কি দেবপ্রিয় বাবু বলতেই পারেন, যিনি একটি বিদেশি এনজিওর আর কি দালালের দালাল দেবপ্রিয় বাবু, যেটা আমি 1986 সাল থেকে দেখে আসছি। তার কোনো দেশি বিদেশি কর্মকাণ্ডের রিকগনিশন নাই, ডিগ্রিটাও নাই, যেটা সিডিপি, যার কোনো আমাদের এই দেশীয় রেজিস্ট্রেশন নাই। একটি বিদেশি অনিবন্ধিত এই যে সেন্টার ফর পলিসি ডায়ালগ, এইটার কোনো নিবন্ধন আমাদের এই দেশীয় নাই। সেইটার আর কি দেবপ্রিয় বাবু একজন ফেলো বা ছাত্র, সেই জায়গাটাই উনি বলছেন গণতন্ত্র এবং এইটা আমাদের বাংলাদেশ, এটা একটা রাজনৈতিক সন্ধিক্ষণে। এইরকম কথাবার্তাটা তখনই বলা যায় যখন জবাবদিহিতাটা না থাকে। এনএসটিভি টেবিল থেকে আমি যে কথাগুলো বললাম, এটা বিভিন্ন পত্র পত্রিকার, এবং আমার ব্যক্তিগত কোনো মত এখানে নাই। আমি এই জায়গাটায় এদেশের 18 কোটি জনগণকে যখন দেবপ্রিয় বাবু বোকা ভাবছেন আর কি, আমি তো বোকা নাই। আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক এবং আইসিটি অ্যাক্ট এবং সাংবাদিকতা প্রকাশনা আইন বই 2টির অথর। সেই সাথে 1988 সাল থেকে আমি মাননীয় উচ্চতর আদালতের, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে রেভিনিউ বিষয়ক অ্যাডভাইজারি লয়ার। এছাড়াও আমি এই যে গণতন্ত্র, স্বৈরতন্ত্র, সংবিধান
ধর্মীয় মূল্যবোধ এর ওপরে রাষ্ট্রবিজ্ঞানে যখন লেখাপড়াটা করেছি আমার ক্রেডিটটা ছিল। এখান থেকে উপস্থাপনা আর কি, আমরা যারা সাধারণ জনগণ আমাদেরকে ভীতির ভিতরে ফেলবেন না। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য কোনো এলিয়েন প্রয়োজন নাই। ট্রেড লাইসেন্স আছে কিনা, বাজার দর, এই যে বাজেট থেকে নিয়ে পূর্ববর্তী বাজেট পর্যন্ত এই কমোডিটি আইটেমের ওপরে, কনজুমার আইটেমের ওপরে যে রেটিংটা করা থাকে টিসিবির, এই রেটটা মুদি দোকানে আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা, মিল গেটে যারা আলু, পেঁয়াজ ইত্যাদি আর কি ওই সংরক্ষিত রেখেছে হিমাগারে আর কি, কত রেটে রেখেছে, কত লাভের ওপরে মিল গেট থেকে বিক্রি হবে, এইগুলোর ওপরে যখন আর কি এই যে বাণিজ্য মন্ত্রণালয়ের এখন যিনি উপদেষ্টা হয়েছেন আর কি, এই শেখ আকিজউদ্দিন পুত্র, শেখ আকিজউদ্দিন আমার কনস্টিটিউয়েন্সিরই ব্যক্তি, শেখ আকিজউদ্দিনের এই যে একজন পুত্র শেখ আপিল উদ্দিন গতবার আর কি দ্বাদশ জাতীয় সংসদেও সংসদ সদস্য ছিলেন, তার আগেও 3 বার সংসদ সদস্য ছিলেন। ওনারই ভাই এবং আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন এখন বাণিজ্য মন্ত্রণালয়ের এই যে উপদেষ্টা হয়েছেন, কিন্তু তার কোনো এখানটায় আমি কিয়ারিং দেখছি না। বাণিজ্য মন্ত্রণালয় হতে যদি আর কি টিসিবি, ট্রেড লাইসেন্স, নিয়মতান্ত্রিক গাইডলাইন, বাজেট পরবর্তী এবং পূর্ববর্তী পর্যন্ত যেটা রেট, এইটার ওপরেই যদি একটা প্রজ্ঞাপন জারি করে, তাহলে এখানটা থেকেই কিন্তু আর যদি এই যে জনগণকে যারা আমরা কিনে খাই আমাদের ওপরে যদি একটি অ্যাক্সেস দেওয়া হয় সিটিজেন চার্টারের মতো করে, আপনারা দেখভাল করেন রেট কত, কিনা দাম কত, বিক্রি কত, লাভ কত, গাড়ি ভাড়া কত, এবং ওই বাজার কমিটির সাথে কথাবার্তা বলে যদি আলোচনা করা হয়, সকল চাল ডাল তেল থেকে নিয়ে সকল প্রকারের দ্রব্য মূল্য, আগে সরকার পরে সরকার বুঝি না, আমাদের উৎপন্ন কমোডিটি, আমদানি কমোডিটি, ওই দেশে কত দাম, আমাদের এই দেশে লাভ সহ ডিউটি সহ কত দাম, এবং আমাদের এই দেশে নতুন চাউল কত, পুরাতন চাউল কত, এইটা যদি খাদ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে আর কিছুই প্রয়োজনটা নাই। তো আজ আমি সেই 1987 সাল হতে আর কি বঙ্গবন্ধুর খুব প্রিয় বন্ধু ছিলেন ইয়াসির আরাফাত মহোদয়। আমি 1987 সালে যখন 1 ঘন্টার জন্য ইয়াসির আরাফাত মহোদয় বাংলাদেশে এসেছিল দেখেছিলাম, তখন থেকেই আর কি ফিলিস্তিনিদের জন্য আমি এই ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করে চলেছি, যে এই ফিলিস্তিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল পর্যন্ত 24,000-এর ওপরে ফিলিস্তিনিকে মেরে ফেলেছে, যার 15,000 নারী, শিশু এবং 1 লক্ষের ওপরে আর কি আহত অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে, এবং নিখোঁজ আরো অনেক মানুষজন। সেই ফিলিস্তিনিদের যারা অসুস্থ সুস্থতা কামনা করছি, রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন, খুন বন্ধ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। শুক্রবারের জুমাবারের অনুষ্ঠান আজ 29 নভেম্বর শুক্রবার 2024, গোলদারবাড়ি জামে মসজিদের সৌজন্যে হজ উমরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে অন্তত হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এবারের হজ প্যাকেজটা 4,79,000 টাকা, নভেম্বরের শেষ পর্যন্ত বা এরপরেও টাইম হয়তো বাড়বে, সকলেই হজের জন্য পিরাক নিবন্ধন করতে পারবেন, আমিন। এখন আমাদের যে প্রোগ্রাম গোলদারবাড়ি জামে মসজিদের সৌজন্যে, এই যে ডেঙ্গু শেষ হয়নি, সতর্কতায় থাকুন, কোভিড শেষ হয়নি, সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। এই যে দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি বিভিন্ন জায়গায় আর কি, যে আজকের ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে অনুষ্ঠান দিয়েছেন পাক কালাম হাদিসের আলোকে ধর্মীয় এই যে অরাজকতা বা সহিংসতা, এখানটায় যখনই আর কি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা
প্রেস সচিব বললেন, প্রেস উইং থেকে বলছি, ফ্যাসিস্ট হাসিনার মতো করে এই যে সহিংসতা দমনের ওপরে, রায়ট দমনের ওপরে আমরা কাজটা করব না। রায়ট দমনের জন্য আর কি, রায়ট হয়েছিল ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941-42 সালে, হিন্দু মুসলিম দাঙ্গা যেটাকে বলা হয়। তখন এই দেশটা পাক ভারতই হয়নি, ব্রিটিশের আন্ডারে ছিল। তখন আর কি এইটাকে, এই দাঙ্গাটাকে বলা হয়তো রায়ট, হিন্দু মুসলমানদের মধ্যে। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন বললেন রায়ট দমনে আমরা খুব সফট ওয়েতে, এখন এই জায়গাটাই চট্টগ্রামের এই যে যে কাজটা করছেন আর কি, হিন্দু অবলম্বীদের যিনি ধর্মীয় যাজক, তার জন্য একজন আইনজীবীকে আর কি হত্যা করেছেন তারা কুপিয়ে। এটা খুবই দুর্ভাগ্যজনক। রসুল সালামের যখন এই যে আমাদের ইসলামের জন্য, মুসলিম বিশ্বের জন্য পাক কালাম সংরক্ষণে সৌদি আরব অর্থাৎ দেশ রক্ষার্থে আর কি যুদ্ধ বিগ্রহটা করেছেন, তখনও কিন্তু এইভাবে কুপিয়ে মানুষকে মেরে ফেলা হয়নি। তো এই জায়গাটায় এটা খুবই ন্যাক্কারজনক, ধিক্কারজনক, দুঃখজনক আর কি। সেই ছাত্র জনতা সরকারের আন্দোলনের আর কি 16ই জুলাই হতে অদ্যাবধি যারা মৃত্যুবরণ করেছে, মেরে ফেলা হয়েছে, সকলেই শহীদ। এবং এই যে সাইফুল সাহেব যিনি চট্টগ্রামের এই আইনজীবী, তারও এই শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন আমি। যারা অসুস্থ ছাত্র জনতা সরকার আন্দোলনের, তাদেরকেও সুস্থতা দান করুন আমি। আর যারা আর কি এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, রোবট থেরাপি প্রয়োজন, তাদেরকে সব বিদেশে পাঠানো হোক। আহতদের পরিবারকে 2.5 কোটি টাকা, এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারে 1 কোটি টাকা, এবং মহাশহীদদেরকে, মহাশহীদ অর্থাৎ 100 দিন হাসপাতালে কাটানোর পর রোবোটিক থেরাপি না পেয়ে, বিদেশের চিকিৎসা না পেয়ে, দেশীয় চিকিৎসাও না পেয়ে, যে আমার বেনাপোলেরই সন্তান, 9 নম্বর ওয়ার্ডের বেনাপোল সিটি কর্পোরেশনের আবদুল্লাহ, এর পরিবারকে, আবদুল্লাহকে মহাশহীদ হিসাবে তার স্ট্যাটাসটা দেওয়া হোক, এবং আবদুল্লাহর পরিবারকে 5 কোটি টাকা, এইরকম যারা মহাশহীদ আবু সাইদ সহ তাদেরকেও আর কি 5 কোটি টাকা করে তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধান উপদেষ্টা ত্রাণ ভান্ডার হতে দেওয়া হোক। আমিন। দেশের এই অরাজকতা, ধর্মীয় এই যে হিন্দুত্ববাদী দেশ ইন্ডিয়া হতে আর কি বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন ইন্ডিয়ান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বিজেপি, এই যে খোঁচা দেওয়া কথাবার্তা বলছেন আর কি, এর ওপরে আমাদের দেশের যিনি ধর্ম উপদেষ্টা, আমি এ পর্যন্ত আর কি ধর্ম উপদেষ্টা জানি যিনি খালিদ সাহেব, যিনি হেফাজতের হয়ে ধর্ম উপদেষ্টা হয়েছেন, ইনি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের ধর্ম বিষয়ক এই যে উপদেষ্টা আর কি। বর্তমান যিনি চরমনায়ের পীর সাহেব রেজাউল করিম সাহেবের আর কি যে কমিটি, তার ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ সাহেব, তার কোনো কথাবার্তা এর ওপরে ধর্মীয় মূল্যবোধের ওপরে নাই। এখানে কথাবার্তা বলছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব, প্রেস উপসচিবগণ। এতে করে আর কি যা হবার তাই হচ্ছে। এখান থেকে আমি প্রত্যাশা করব ধর্ম উপদেষ্টা যিনি হয়েছেন তার পরিস্থিতিটা আরো পরিষ্কার হওয়া প্রয়োজন, এবং এই সকল ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে সর্বদাই ধর্মীয় মূল্যবোধ, পাক কালাম, বাংলাদেশ রাষ্ট্র হলেও এটা কিন্তু ধর্মীয় মূল্যবোধের দেশ। পৃথিবীর সকল দেশ, জাতিসংঘ, ওআইসি সহ জানে বাংলাদেশ একটি ধর্মীয় মূল্যবোধের দেশ। তো যেই জায়গাটায়, যে দেশের সংবিধানেই আর কি পাক কালাম দিয়েই শুরু, বিসমিল্লাহির রহমানির রহিম। কাজেই আমাদের এটা, আমি মনে করি এটা সর্বদাই ইসলামিক স্টেট রাষ্ট্র পরিচালনার জন্য আর কি প্রায় ক্ষেত্রে আমাদের এই দেশে ক্যালিফ ডেমোক্রেসি পরিচালিত হয়। মাসলা মাসাইলে ক্যালিফ ডেমোক্রেসি পরিচালিত হয়। যেমন বিয়ে, শাদী ইত্যাদি, এই সুন্নতে খাতনা থেকে নিয়ে সামাজিক যে আচার অনুষ্ঠান, সকল কিছুই হয় সৌদি আরবের মতো করে। কাজেই আমি মনে করি আমাদের দেশটা যেহেতু ইসলামিক মূল্যবোধের দেশ, এই যে ধর্ম উপদেষ্টাকে এখনই কথাটা কিন্তু বলার সময়, পাক কালাম হাদিসের আলোকে। গতকাল দেখলাম ওই যে আমাদের কুষ্টিয়ারই একটি বাচ্চা ছেলে আর কি, এনে স্বঘোষিত মুফতি, আমার ছেলেটাও
এই যে দাওরা হাদিসের ওপরে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এই যেটা এই এ গ্রেডে এই মাওলানা টাইটেল পাশ করেছেন আর কি। তো সেই আমির হামজা বলছেন এটা খুবই আপত্তিকর এবং এটা ইসলামিকভাবে কিন্তু গীবতের সমান। একটা লোক যদি যে কোনো ধর্মের আর কি মুসলমান হয়ে যায়, তাকে নিয়ে কিন্তু নজির করতে হবে। দেখেন আমাদের এই ধর্মের ওপরে, ধর্মীয় মূল্যবোধের ওপরে আর কি আস্থা অর্জন করে আর কি আল্লাহ তালার ওপরে একাত্ম ঘোষণা করে আল্লাহ তালার ওপরেই আর কি নিবেদিত করে অন্য ধর্ম হতে মুসলমান হয়েছে। যেখানে একটি হাদিসে আছে, তুমি কোনো মুসলমানকে, এক মুসলমান আর এক মুসলমানকে কাফের বা ফাসেক বলিও না। যখন ও লোকটি বিধর্মী তখন গালাগালি হচ্ছে, ওই লোকটা যদি মুসলমান হয়ে যায় তখন তার এই কাফের বা ফাসেক বলার যে অপরাধ পাপ, এইটা কাটানোর জন্য ওই লোককে খুঁজে পেয়ে যদি মাপ চেয়ে মাপ না দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিন্তু এই ব্যক্তিকে মাফ করবেন না। আমির হামজা বলছেন, আজ আমার যেহেতু ভার্চুয়াল এডিটর ধর্মীয় মূল্যবোধের ওপরে, এই ধর্মীয় মূল্যবোধের ব্যক্তিদের উপরে অনুষ্ঠানটা দিয়েছেন, এই জন্যই বলছি। বঙ্গবন্ধুর কৃত আর কি এই যে কাকরাইল মার্কাজ মসজিদ টঙ্গীর ইসলামী জমায়েতের জায়গা, সংবিধান হতে সুদ ঘুষ মদ জুয়া নিষিদ্ধ করলে নিষেধ করেন। তো এই রকমটা ভাবেই আর কি সেই কুষ্টিয়ার এই আমির হামজা এইটা গতকাল বললেন আর কি 800 বৎসর আগে বঙ্গবন্ধুর বাবার বাবা, তারও বাবা আর কি 800 বৎসর আগে এই দেশে ওই যে কোন হিন্দু আর কি ওই শাহজালালের ওখানকার আর কি সিলেটের তারই বংশগত আর কি ঔরসজাত, এই যে বঙ্গবন্ধুর 5 পূর্বপুরুষ পূর্বের এই 800 বৎসর পূর্বের 800 বৎসর পূর্বের তারই ঔরসজাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সব হইব মিথ্যা কথা। বঙ্গবন্ধুর পরিবার দরবেশ শেখ আল্লাহর এই যে তাবলিগ করার জন্য এই দেশে এসছে 1459 খ্রিস্টাব্দে, অর্থাৎ এখনো 500 বৎসর হয় না। আমি একাধিকবার আর কি এই যে সৌদি আরব গিয়েছি আল্লাহর ঘর এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের জন্য, প্রথম দশককাল আগে। এরপরে আর কি 2022-এ আমি যাই আর কি রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারের যে ঘর, আল্লাহর ঘর এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের জন্য। ওই পাকিস্তানিদের থেকে বিভিন্ন দেশের লোকজনের থেকে বঙ্গবন্ধুর পূর্বপুরুষের এদেশের আগমন আমি নিশ্চিত হই। 1459 সালে দরবেশ শেখ নামে একজন প্রথম আর কি ওই আজমির, পশ্চিম বাংলা, বেনাপোল, নোয়াপাড়া, যশোর, খুলনা, বাগেরহাট, এরপরে মধুমতির তীরে ওই যে ব্রিটিশ পূর্ববর্তী তাদের থেকে এই সহায় সম্পত্তি খরিদ করে নিয়ে এই যে বঙ্গবন্ধুর পরিবার টঙ্গীপাড়ায় বসবাস করেন। আরো মানুষের, আপনাদের দেশ বিদেশের যারাই দেখছেন সকলের উদ্দেশ্যে বলছি, এখানটায় যদি আরো জানার বুঝার প্রয়োজন হয়, টঙ্গীপাড়ায় যেটা বঙ্গবন্ধুর পূর্বপুরুষ দরবেশ শেখের কৃত যে আল্লাহর ঘর মসজিদটি আছে, সেখানে একটি শিলালিপিতে লেখা আছে 1459 সালে তাদের এখানে ওই তৎকালীন ওই মোগলদের বা তারও পরবর্তী ওই জায়গা লিজে খরিদ করে নিয়ে এই যে বঙ্গবন্ধুর পূর্বপুরুষ দরবেশ শেখ ওই টঙ্গীপাড়ায় তাদের আবাস এবং মসজিদটা আল্লাহর ঘরটা গড়েন। এখনো যেটা বিরাজমান বহমান আর কি, সেই জায়গার থেকে দরবেশ শেখ হতে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন তাদের পরিবারের ভিতরেই আর কি, যেমন বঙ্গবন্ধুর স্ত্রী বাবারা 3 ভাই, বঙ্গবন্ধু শেখ লুৎফর রহমানের পুত্র, তার বঙ্গবন্ধুর আরেক চাচার কন্যা হচ্ছেন এই যে বঙ্গবন্ধুর পত্নী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতা। তো ওই সেই আমির হামজা কুষ্টিয়ার আর কি বলছেন, তারা 800 বৎসর আগে হিন্দুর ঘরে বঙ্গবন্ধুর পূর্বপুরুষদের জন্ম, তারপরে এখানটায় এসছে। এটা কিন্তু গুনাই কবিরা, যার ন্যূনতম আর কি এইরকম গীবদের ন্যূনতম পানিশমেন্ট আমির হামজা তো মনে করেন উনি নিশ্চিত জান্নাতি। তো কাজী আর কি যদি এটা মিথ্যাচার হয়, একজন নিশ্চিত জান্নাতি ব্যক্তির এইরকম গীবদের কারণে তার হয়তো নিশ্চিত জাহান্নাম হবে, হয়তো না, এই নিশ্চিত জান্নাতি ব্যক্তিটা নিশ্চিত জাহান্নামী হবে। এবং
যেহেতু জেনে শুনে বুঝে আর কি মীর হামজা তার ওই ভিউয়ার্স বাড়ানোর জন্য করছেন, তার এইবার হয়তো যেহেতু গুণাটা ওই যদি একাধিকবার বলে, যতবার বলবে ততবারই এইরকমটা হবে। আমি এখান থেকে পাক কালামের দুহাই দিয়ে মীর হামজাকে বলছি, তোমার যদি আরো বিশদ জানার থাকে তুমি আমার কাছে আসো, ফোন করো, তোমার ইউটিউব নম্বরটা দাও, আমার কাছে প্রশ্ন করো, আমি তোমাকে জানিয়ে দিব আর কি। এইটা এইরকম অপপ্রচারটা ইসলামী মূল্যবোধকে নিয়ে, ধর্মীয় মূল্যবোধকে নিয়ে এইটা করো না। আমার পরিবারে আমার দুইটি ভাই মাওলানা টাইটেল, আমার ছেলেটা আর কি আমার এই যে মাওলানা টাইটেল পাস ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে, আমার বড় ভাইয়ের 3টি মেয়ে মাওলানা টাইটেল পাস, তারা বিভিন্ন মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করে। তো এই জায়গাটায় দেশের মানুষজনকে, মুসলমানদেরকে বোকা ভাবার অবকাশ নাই। এখন যেই নামটা লিখতে পারে, অক্ষর জ্ঞান যার আছে, সেই কিন্তু হাদিস কোরআনটা পড়তে পারে। তো এই রকমটা আমির হামজা এই মিথ্যা প্রচারটা ধর্মকে নিয়ে বিভ্রান্তির দিকে আমাদেরকে ঠেলে দিও না। আমাদের এই দেশটা সেই আল্লাহর ঘর, অর্থাৎ মক্কা হতে তাবলিকের মাধ্যমেই আর কি ওই 800 বছর আগে আমাদের এই দেশের কোন মানুষটা মুসলমান ছিল, এটা আমার কোনো প্রশ্ন নয়, উপস্থাপনাই নয়। একটি এখানে হাদিস আমার বলা, যখন কোনো বিধর্মী মুসলমান হয়ে যায় তাকে নজির করতে হবে আর কি আমাদের পাক কালামের আদর্শে, মুসলমানদের আদর্শে, মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে, এই যে আল্লাহর পথে এসছে আর কি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে 71 ফেরকার ভিতরে 70 গ্রুপই মাওলানারাই যাবে জাহান্নামে, যেটা আর কি মাওলানা সাহেবরাই ওয়াজ নসিহত করেন। এই জায়গা থেকে আর কি আমাদের এই যে যারা এই যে ইসলামিক লাইনে, পাক কালামের লাইনে লেখাপড়া করে মিথ্যাচার করছে মানে ভিউয়ার্স বাড়ানোর জন্য, তাদেরকেও হেদায়েত দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আজকের যে ডেইলি ভিউজ, এখানটায় বিশৃঙ্খলার পিছনে উদ্দেশ্যমূলক ইন্ধন রয়েছে সেনাবাহিনী। চট্টগ্রামে পুলিশের ওপর হামলার 3 মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার 35। রবিবার থেকে দুর্বল ব্যাংকগুলো থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবেন সব গ্রাহক, গভর্নর। আজকের আর সময়টা মোটেই নাই, অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। মুক্তিযোদ্ধা বিষয়ক একটি উপস্থাপনা, 1971 সালের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সমন্বয়ক ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের বনগা বেনাপোল রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার এই বামকানটি নষ্ট, এখনো নষ্ট। আমি যুদ্ধাহত কিনা জানি না, এখনো চোখেরও সমস্যা, চোখে দেখি না। আমারে যদি কেউ দান ধান করেন তাহলে আমি আমার চিকিৎসাটা করাইতে পারি। সেই মুক্তিযোদ্ধা এবং যারা শহীদ মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা, সকলের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর। আমার ব্যক্তিগত ঘোষণা, যেহেতু আমার ওই যে ভারতীয় সনদ, বাংলাদেশের প্রত্যাগত সনদ, যেটা 1972 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে, এই 2টি সনদই আমার এখানে। আমার এই দেশীয় কোনো মর্যাদা, কোটা, ভাতা ইত্যাদির এই দেশীয় প্রয়োজন নাই। কারণ আমার কে দিবেন? এরশাদ সরকার, খালেদা জিয়ার সরকার, শেখ হাসিনার সরকার, এরা তো খন্দকার মুস্তাকের সরকার, এরা তো কেউই মুক্তিযোদ্ধা নন এবং মুক্তিযুদ্ধের সংগঠকও নন। যে কারণে এই দেশীয় কোনো ভাতা, কোটা, মর্যাদা প্রয়োজন নাই। তবে 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট
প্রত্যাশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।